নমস্কার। আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। রাজ্যে ৪ তারিখে ভোটের গণনা ছিল, পালাবদল হয়েছে, তৃণমূল সরকারের অবসান হয়েছে, নতুন সরকার শপথ নেবে ৯ তারিখে। কিন্তু এরই মধ্যে দেখা গিয়েছে জেলা থেকে শহর কলকাতায় দিকে দিকে তৃণমূলের পার্টি অফিস দখল থেকে ভাঙচুরের মতন ঘটনা ঘটেছে। আবার উল্টো ছবিটাও দেখা গিয়েছে। কি সেই উল্টো ছবি? বিজেপির শীর্ষ নেতৃত্ব স্তর থেকে বার্তা দেওয়া হয়েছে যে না, কোনো পার্টি অফিসে ভাঙচুর করা যাবে না, দখল করা যাবে না, যে বা যারা এই কাজটা করছে তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। তৃণমূল মুখপাত্র রিজু দত্ত তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতাও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। কি বলছেন শুনুন আগে। নমস্কার, আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রিজু দত্ত। আপনারা সকলেই জানেন ৪ঠা মে বাংলার বিধানসভার ফল বেরিয়েছে। বাংলার মানুষ দুহাত তুলে বিজেপিকে আশীর্বাদ করেছে এবং বাংলায় পরিবর্তন হয়েছে। আগামী ৯ই মে নতুন সরকার গঠন হবে বাংলায়। কিন্তু আমার ভিডিওটা আজকে সেটা নিয়ে নয়। আমার ভিডিওটা হচ্ছে ৪ঠা মে বিকেল ৪টের থেকে আজকে ৬ই মে দুপুর ৩টে অবধি আমার সাথে ব্যক্তিগত কি ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে আমার দল তৃণমূল কংগ্রেস কাউন্টিং অবজারভার করে পূর্ব মেদিনীপুরে পাঠায়। এবার যখন সারা বাংলা জুড়েই যে গেরুয়া সুনামি আমরা দেখেছি, সেখানে পূর্ব মেদিনীপুরও তো তার বাইরে ছিল না। পূর্ব মেদিনীপুরে যখন তৃণমূল পিছিয়ে ব্যাকফুটে এবং বিজেপি হৈ হৈ করে জিতছে, তখন শেষ মুহূর্তে আমি পূর্ব মেদিনীপুর থেকে বেরিয়ে আসি এবং বাড়ি ফিরে আসি। যখন বাড়ি ফিরছি, যখন আমি আমার গলিতে ঢুকছি, তখন স্বাভাবিকভাবে বিজেপির যে কর্মীরা, যে সমর্থকরা, যারা এতদিন ধরে অত্যাচারিত, যারা লাঞ্ছিত, যারা বঞ্চিত, তাদের খুশির বহিঃপ্রকাশ হবেই। তারা ফ্ল্যাগ নিয়ে জয় শ্রীরামের স্লোগান দিচ্ছে, গান বাজাচ্ছে, আবির খেলছে, খুব স্বাভাবিক। সেই মুহূর্তে আমার গাড়িটা তাদের ওই বিজয় উৎসবের সামনে গিয়ে পড়ে। আমার ড্রাইভার মুসলিম, আমি গাড়িতে সামনের সিটে বসে। আপনাদের বলতে চাই, আমি এটা না বললে, মানে এই কথাগুলো, বিগত ১.৫-২ দিনের কথাগুলো না বললে পাপ হবে। আমার মণ্ডল সভাপতি সেই সময় যদি সে চাইতো, আমার গায়ে আবির লাগিয়ে দিতে পারত, আমার গাড়ি ভাঙচুর করতে পারত, আমার মুসলিম ড্রাইভারকে মারতে পারত, আমাকেও চত্থাপ্পড় মারতে পারত। কিন্তু তারা কি করেছে? সে এসে আমার সাথে হাত মিলিয়েছে, আমার গায়ে গেরুয়া আবিরটা পর্যন্ত দেয়নি। উল্টে বিজেপির ছেলেগুলো বলেছে, একটু রাস্তাটা খালি কর, রিজুদার গাড়িটাকে বার করে দে। নাম্বার 1। নাম্বার 2, ৪ তারিখ বিকেল ৫টার পরে যারা স্বঘোষিতভাবে বিজেপি হয়ে গেছে, যারা সবাই তৃণমূল ছিল এখন স্বঘোষিতভাবে বিজেপি হয়ে গেছে, ফেসবুকে এখন জয় শ্রীরাম লিখছে, তাদের মধ্যে থেকে ৪ তারিখ রাত্রেবেলা আমার বাড়ির সামনে মদ খেয়ে অকথ্য ভাষায় খিস্তি খেয়র, আমার মা একজন ডাক্তার, নন পলিটিক্যাল, প্র্যাকটিসিং গাইনোকোলজিস্ট, তাকে অনেক রকম থ্রেট দেওয়া, আমার স্ত্রী অরাজনৈতিক একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, তাকে অনেক রকম থ্রেট দেওয়া হয়েছে, এবং আমাকেও অনেক গালাগাল দেওয়া হয়েছে। যেহেতু আমিও তো দলের পক্ষ থেকে ভোটের সময় প্রাণপাত করে লড়াই করেছি যেটুকু আমার ক্ষমতায় ছিল। এবং তারপরে আমি আমার পরিবারের সুরক্ষার জন্য, আমার সার্ভাইভালের জন্য, দলের মুখপাত্র হওয়ার সুবাদে বিজেপির অনেকের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, যারা এখন সবাই বিধায়ক হয়েছে, তাদেরকে আমি ফোন করি। কিসের জন্য ফোন করি? নিজের এবং নিজের পরিবারের সুরক্ষার জন্য। এবং আমি স্পষ্টভাবে বলতে চাই যে বিজেপির এত ব্যস্ততা, ৯ তারিখ তাদের শপথ গ্রহণ, প্রতিটি বিজেপির বিধায়ক যাদের আমি ফোন করেছি, তারা দুটো রিংয়ের মধ্যে আমার ফোন ধরেছে। নাম্বার 1, বিজেপির দিল্লির শীর্ষ নেতৃত্ব এবং বিজেপির বাংলার শীর্ষ নেতৃত্ব আমাকে ওপেনলি বলেছে, তুমি বুক ফুলিয়ে তৃণমূল কংগ্রেস করো, তোমার পরিবারের ওপরে কোনো আঁচ আসবে না।
কারণ আমি তাদের একটাই কথা বলেছিলাম যে দাদা, আমাদের কি বাঁচার অধিকার নেই? আমরা বিরোধী দল করি, এখন আমরা তৃণমূল কংগ্রেস করি, আমি তৃণমূলের মুখপাত্র, কিন্তু আমার কি বাঁচার অধিকার নেই? আমাদের কি বেসিক সম্মানটুকু থাকবে না? আমাদের জীবন জীবিকা, আমাদের চাকরি, সেটাও কি আপনারা কেড়ে নেবেন? তাহলে বলুন আমরা সুইসাইড করে নিচ্ছি। তখন বিজেপির সর্বস্তরের দিল্লি এবং বাংলার শীর্ষস্থানীয় নেতৃত্ব, আমি তাদের নামটা নিচ্ছি না, তারা এক কথায় বলেছে, তোমার ওপরে বা তোর ওপরে কোনো রকম প্রবলেম হলে আমাকে ফোন করবি। এবং তারা বারংবার হোয়াটসঅ্যাপে খোঁজ পর্যন্ত নিয়েছে, কোনো প্রবলেম হয়নি তো? এটা যদি আমি না বলি আমি পাপ করব। তারা আমাকে স্পষ্ট বলেছে, রিজু তুই যা করেছিস, যা ভাষণবাজি করেছিস, যা ডায়লগবাজি করেছিস, কর্মীদের মনে তোর জন্য রাগ আছে, কিন্তু তুই দলের মুখপাত্র হয়ে করেছিস। তুই কারুর বেআইনি ভাবে জোর খাটিয়ে জমি কেড়ে নিসনি, বাড়ি দখল করে নিসনি, কারুর বাড়ির মা বোনের গায়ে হাত দিসনি, কাউকে মারধর করিসনি আমাদের কোনো কর্মীকে না। তুই কোনোদিন ফলস কেস দিয়ে কাউকে থানায় ঢুকিয়েছিস, জেল খাটিয়েছিস। সেই জন্য আমরা কথা দিচ্ছি, তোর বা তোর পরিবারের ওপরে কোনো আঁচ লাগবে না। এবং আমি আজকে বলছি, এই 6 তারিখ দুপুর 3টের সময় আমার বাড়িতে একটা পাথর পর্যন্ত, কেন একটা পাথরের কোনা পর্যন্ত কেউ মারেনি। সব থ্রেট কল বন্ধ হয়ে গেছে, উল্টে খোঁজ নিচ্ছে, দাদা কোনো অসুবিধা নেই তো? আরেকটা ঘটনা বলি, আমার শ্বশুর শাশুড়ি, আমার শ্বশুরের বয়স 75, আমার শাশুড়ির বয়স 73, শ্বশুর সেরিব্রাল অ্যাটাকের পেশেন্ট। এই স্বঘোষিত বিজেপি যারা হয়েছে, বিকেল 4টের পর গেরুয়া আবির নিজের মুখে লাগিয়ে, এরকম কিছু লোক গিয়ে আমার 75 বছর বয়সী শ্বশুরকে চপথাপ্পড় মারে। আমি নাম করে বলছি, সেই সময় আমাদের বাঁচানোর কেউ নেই, কেউ আমার ফোন ধরেনি, আমার কোনো শীর্ষ নেতৃত্ব। আমি তখন বিজেপির একটি নেতাকে ফোন করি, নাম করে বলছি, রাজর্ষি লাহিড়ী, সজল ঘোষ। তারা বলেছে দেখে নিচ্ছি। রাজর্ষির সঙ্গে সঙ্গে সোনারপুর থানায় ফোন করে, 8 ঘন্টার মধ্যে পুলিশ যায় এবং আমার বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে তারা প্রোটেক্ট করে। আমি যে এলাকায় বাস করি, আমার বিধানসভা কাশীপুর বেলগাছি, আমাদের বিধানসভার এখন বিধায়ক হচ্ছে বিজেপির বিধায়ক রিতেশ তিওয়ারি। রিতেশ দাকে আমি ফোন করে বলি, দাদা আমাদের কি এইরকম অত্যাচার হচ্ছে? আমি রিতেশ দার কথা এক্স্যাক্ট আপনাদের বলছি। বলছে, শোনো রিজু, তুমি কাশীপুর বেলগাছিয়া কোনোদিন কোনো অত্যাচার করনি, কোনোদিন কোনো তোলাবাজি করনি, তোমার গায়ে হাত দেওয়ার আগে আমার গায়ে হাত দিতে হবে। শুনলেন, রিজু দত্ত তার অভিজ্ঞতার কথা বলেছেন। অনেকটা বড় ভিডিও, পুরোটা শোনানো সম্ভব হলো না, কিছু পোর্শন যেটা মনে হয়েছে আমার শোনানো দরকার তাই শোনালাম। কিন্তু ওই যে বললাম যে পার্টি অফিস ভাঙচুর, দখল, আগুন লাগিয়ে দেওয়ার মতন ঘটনা যেমন ঘটেছে, তেমন এটাও দেখা গিয়েছে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি পরিষ্কার বলছেন যে বা যারা এই ধরনের কাজ করছেন তাদেরকে আর ফার্দার যদি তারা এরকম করেন তাদেরকে চিহ্নিত করা হবে, পুলিশ প্রশাসন কড়া অ্যাকশন নেবে দল মত নির্বিশেষে, এবং পার্টি থেকে প্রয়োজনে বার করে দেওয়া হবে। এর পাশাপাশি সজল ঘোষকে দেখুন, জগন্নাথ চট্টোপাধ্যায় তাকেও সিঁড়িতে দেখা গিয়েছে, তিনি দৌড়ে যাচ্ছেন তৃণমূল কর্মীদের বাঁচাতে, পার্টি অফিসকে বাঁচাতে, দখলমুক্ত করতে। সজল ঘোষ ভোটের আগে বড়নগর চষে বেরিয়েছেন, প্রচার করেছেন, রোদ জল বৃষ্টিতে তিনি এসছেন, প্রচার করেছেন, সায়ন্তিকার বিরুদ্ধে বলেছেন, সভা করেছেন। ভোটের পরে কাউন্টিং এ জিতে যাওয়ার পরেও কিন্তু তিনি দৌড়ে বেড়াচ্ছেন, নিজের দলের কর্মীদের বাঁচাতে নয়, দৌড়চ্ছেন বিরোধী দল, এই মুহূর্তে তৃণমূল বিরোধী দলের নেতা কর্মী, তাদের পার্টি অফিস ক্লাব বাঁচানোর জন্য। আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার পক্ষে। আমি জানি এই ক্লাব থেকে কি হতো না হতো, আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। এতগুলো মানুষ সবাই রেকর্ড করছেন যে আমি এদের কাউকে কখনো বিজেপি করতে দেব না। দাঁড়িয়ে চুপ করে থাকুন। কিন্তু পাশাপাশি এটাও বলছি,
এখন অনেক লোক জার্সি পাল্টায়নি, আগের জার্সির ওপরে বিজেপির জার্সি পরে ফেলেছে, তাদেরকেও বিজেপি করতে দেব না। যারা এই কাজগুলো করছে, এই কেরে এখানে যারা যারা মিছিলে যাওনি তারা পিছিয়ে যাও, নতুবা এখনই পিছিয়ে দেবো। যারা নির্বাচনের সময় বিজেপিতে ছিল না তাদের কাউকে বিজেপি করতে হবে না, এই রাস্তা ছেড়ে দাও। আমি একদম পরিষ্কার ভাষায় দুটো কথা বলে দিয়ে যেতে চাই। এই ক্লাব থেকে, এই রাস্তা ছাড়ুন, এই ক্লাব থেকে অনেক ঘটনা ঘটেছে, আমি সেগুলো জানি। যাচ্ছি 2021 সালে যেটা আমাদের সাথে হয়েছিল, আমাদের ওপর যেটা হয়েছিল, সেটা 2026 সালে আমরা করতে দেব না। আমাদের সাথে অন্যায় হয়েছিল, আপনারা যদি ভাবেন যে আমরা পাল্টা অন্যায় করব, সেটা অ্যাকসেপ্টেড নয়। আশা করি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। আমি আপনাদের প্রত্যেককে বলে গেলাম, এই ক্লাব থেকে আজকের পর নিশ্চয়ই ক্লাব খোলা থাকবে, ক্লাবের ধারে কাছে কেউ আসবে না। তিনি অনেক কিছুই জানেন, তাকে অনেকেই কটূক্তি করেছেন, নানান কথা বলেছেন, কিন্তু তা সত্ত্বেও তিনি বলছেন যে না, আমরা তৃণমূল নই, আমরা এই কাজ করব না। পরিষ্কার দলীয় কর্মীদের উদ্দেশ্যে তার বার্তা। যারা সদ্যই দল বদল করেছেন, মানে রাতারাতি শুধু নয়, দিনাদিনই দল বদল করে ফেলেছেন, হয়তো এই 4 তারিখে বিকেলের দিকে সে বিজেপি হয়ে উঠেছে তৃণমূল ছেড়ে, তাদের উদ্দেশ্যেও পরিষ্কার বার্তা দিয়েছেন সজল ঘোষ যে এত সহজে বিজেপিটা করা যাবে না, এত সহজে বিজেপিতে যোগ দেওয়া যাবে না। বিজেপি এখন কোনো এরকম কর্মীদেরকে নেবেই না, নেতাদের। সজল ঘোষ, এই যে সজল ঘোষ বা শ্রমিক ভট্টাচার্যদের এই বক্তব্য, সেটা সত্যিই কোথাও আজকে যদি না জানাই, তাহলে এই আমার যে ইউটিউব ভিডিও করা বা এই যে জার্নি, এটা কোথাও গিয়ে অসম্পূর্ণ থেকে যায়। সজল ঘোষ, শ্রমিক ভট্টাচার্যদের এই সময় সত্যি প্রশংসা করতে হয়। এই দলীয় নেতা কর্মীদের বাঁচানোর দায় কাদের? তৃণমূলের দলীয় নেতা কর্মীদের বাঁচানোর দায় তো একেবারে তারই নেতাদের। সায়ন্তিকা কোথায়? তিনি তো এতদিন এই বরানগর কেন্দ্রের বিধায়ক ছিলেন, তিনি প্রার্থীও ছিলেন, তিনি কেন আসছেন না ছুটে বাঁচাতে? তিনি কোথাও গা ঢাকা দিয়েছেন, খুঁজে পাওয়া যাচ্ছে না। কিংবা অন্যান্য জায়গাতে অনুব্রত মণ্ডল, কাজল শেখ তো জিতেওছেন, তারা কোথায়? তারা সিউড়িতে কেন দৌড়ে যাচ্ছেন না দলীয় কর্মী সমর্থকদের বাঁচাতে, পার্টি অফিস রক্ষা করতে? আজকে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করে বার্তা দিয়েছেন, যাওয়ার কথা তৃণমূলের সাংসদ নেতারা যাবেন। ইতিমধ্যে 9 জন শুনলাম নেতা অলরেডি মিটিং আসেননি। তারা হয়তো দল বদলানোর ভাবনা চিন্তার মধ্যে আছেন। বাট যে সময় তাদের পাশে থাকার দরকার ছিল দলীয় কর্মীদের, যারা এতদিন ধরে পার্টিটা করে এসছেন, হয়তো সেই পার্টির জন্যই কিছুটা আবেগের বশে, কিছুটা পার্টির কথা শুনে বিরোধী দলের, মানে তৎকালীন বিরোধী দলের নেতাদেরকে কুকথা বলেছেন, ঝাঁপিয়ে গিয়েছেন। আজকে তারা যখন বিপদে পড়েছেন, তাদের পাশে দাঁড়াচ্ছেন কারা? বিজেপিরই নেতারা। তো সত্যি সজল ঘোষ, শ্রমিক ভট্টাচার্যদের কুর্নিশ জানাতে হয়। আপাতত তাদের এই ভূমিকা, ইভেন শুভেন্দু অধিকারী পর্যন্ত বলেছেন যে তারা এই ধরনের কাজ করবেন না। সুকান্ত মজুমদারও বলছেন যে তারা রামের দল, রামের পার্টি, তারা রাবণ হবেন না। সত্যি তো এই ধরনের বার্তারই তো প্রয়োজন ছিল। আগামী দিনে কি হবে সেটা তো সময় বলবে, কিন্তু আপাতত তাদের এই ভূমিকা, এবং ভোট জয়ের পরেই তারা তো নাই যেতে পারতেন। তাদের অনেক ব্যস্ততা রয়েছে, শপথ গ্রহণ হবে 9 তারিখে, ব্রিগেডে শপথ হবে, কিন্তু সেই সমস্ত বিষয়গুলো ছেড়ে দিয়েও তারা কিন্তু দৌড়ে যাচ্ছেন তাদের কর্মীদের পাশে দাঁড়াতে নয়, বিরোধী তৃণমূল কংগ্রেসের কর্মীদের পাশে দাঁড়াতে। এটা কিন্তু দৃষ্টান্ত। ভোটে কি হয়েছে না হয়েছে সেসব নিয়ে আলোচনা অনেকে করেছে, অনেক হচ্ছে, কিন্তু এইগুলোও বোধহয় তুলে ধরার একটা জায়গা রয়েছে বা দৃষ্টান্ত স্থাপন করছে কোথাও গিয়ে, যা রাজ্য রাজনীতিতে হারিয়ে যেতে বসেছিল যে সৌজন্য, সেই সৌজন্য ফিরে আসছে। আশা করব সমস্ত দলই এই সৌজন্য দেখাবেন এবং সমস্ত দলই যাতে রাজ্যে রাজনীতিটা করতে পারেন, বুক চিতিয়েই করতে পারেন, সেই ব্যবস্থা করবে বর্তমানের শাসক দল বিজেপি।
ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।